হাজার হাজার বাগান প্রেমী এই মুহূর্তে অজান্তেই নিজেদের স্বাদের বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছগুলোকে উপোস করিয়ে মেরে ফেলছেন। হ্যাঁ, আর এর কারণটা হলো অনেকে গাছের দিকে না তাকিয়ে ঘরের দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকেন। একদম তাই। আমরা ধরে নিই যে আচ্ছা এখন জানুয়ারি মাস, তাহলে এই সারটা দিই, আর এখন অগস্ট মাস, তাহলে ওই সারটা দেব। ঠিক এই ভুলটাই সবচেয়ে বেশি হয়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা বেশ কিছু বোটানিক্যাল রিসার্চ পেপার আর হর্টিকালচার বিশেষজ্ঞদের লগবুক ঘেঁটে দেখব। আমাদের লক্ষ্য হলো বোগেনভিলিয়ার পুষ্টির আসল বিজ্ঞানটা ডিকোড করা। আর এই যে মাসভিত্তিক সারের রুটিন, এই মিথ বা প্রচলিত ভুল ধারণাটা একেবারে ভেঙে দেওয়া। শুরুতেই সেই সবচেয়ে চেনা প্রশ্নটা করি। একজন সাধারণ মানুষ নার্সারিতে গিয়ে যেমন জিজ্ঞেস করেন, এই মাসে আমার বোগেনভিলিয়া গাছে কি সার দেওয়া উচিত? হাহা, এই প্রশ্নটাই বিজ্ঞানের দিক থেকে দেখলে বেশ অদ্ভুত। মানব সভ্যতা মাস, বছর, ঋতু এগুলো নিজেদের সুবিধার্থে তৈরি করেছে। তা তো বটেই। কিন্তু একটা বোগেনভিলিয়া গাছ তো আর জানুয়ারি বা অগাস্ট মাস চেনে না। গাছের নিজস্ব একটা ভাষা আছে। সে বোঝে তার নিজের বৃদ্ধির পর্যায়, যেটাকে আমরা গ্রোথ স্টেজ বলি। আচ্ছা, ওই আলো, তাপমাত্রা এগুলো? একদম ঠিক। পাতায় কতটা সূর্যের আলো পড়ছে, পরিবেশের তাপমাত্রা কেমন, আর চারপাশের আর্দ্রতা কি অবস্থায় আছে, গাছ শুধু এগুলোই বোঝে। এই ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করেই গাছের ভেতরের রাসায়নিক প্রক্রিয়াগুলো কাজ করে। বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। তাহলে আমরা যে এতদিন ধরে বই বা নার্সারির কথা শুনে ওই মাস হিসাবে সারের রুটিন করে আসছি, সেই গোড়ার নিয়মটাই কি ভুল? বিষয়টা হলো এটা বিজ্ঞানসম্মত নয়। ধরুন কেউ এমন একটা দেশে আছেন যেখানে সারা বছরই মোটামুটি একই রকম আবহাওয়া থাকে, সেখানে কি মাসের হিসেব খাটবে? না, সেখানে তো ঋতু বদলায় না সেভাবে। ঠিক। তাই ক্যালেন্ডার দেখে অন্ধের মতো সার দেওয়ার চেয়ে গাছের সেই মুহূর্তের শারীরিক অবস্থা বোঝাটা অনেক বেশি জরুরি। সোর্সগুলো ঘাঁটলে দেখা যায় সফল বাগানপ্রেমীরা গাছের ক্যালেন্ডার নয়, গাছের চেহারা দেখে পুষ্টি নির্ধারণ করেন। আচ্ছা, তাহলে একেবারে গোড়ার কথায় আসি। একটা খটকা আছে যেটা অনেকেই ফেস করেন। ধরুন বাজার থেকে অনেক দামি আর ভালো সার কিনে এনে টবের মাটিতে দেওয়া হলো। আমরা তো সাধারণত বলি গাছকে খাবার দিচ্ছি। তাহলে এই যে টবের সার দিই, সেটা নিয়ে গাছের খাবার নয়? সার কি তাহলে রান্নার কাঁচামালের মতো, আর আসল রান্নাটা অন্য কোথাও হয়? হ্যাঁ, রান্নার কাঁচামালের এই উপমাটা দিয়ে পুরো বৈজ্ঞানিক প্রক্রিয়াটা খুব সহজে ব্যাখ্যা করা যায়। বেশিরভাগ মানুষই ভাবেন যে সারই হলো গাছের তৈরি খাবার, কিন্তু বিজ্ঞানের ভাষায় গাছের আসল খাবার তৈরি হয় তার পাতার মধ্যে। ও আচ্ছা, ওই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। একদম, ফটোসিনথেসিস। পাতা হলো গাছের রান্নাঘর, আর এই রান্না করার জন্য যে আগুন বা শক্তি দরকার হয় সেটা আসে সূর্যের আলো থেকে। তার আলো ছাড়া রান্না হবে না? একেবারেই না। আলো যখন পাতার উপর পড়ে তখন পাতার ভেতরের ক্লোরোপ্লাস্ট নামের একটা অংশ সেই আলোর কণাগুলোকে গ্রহণ করে। মাটি থেকে গাছ জল আর খনিজ পদার্থ টেনে নেয়, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, আর সূর্যের আলোর শক্তিতে সেই কাঁচামালগুলোকে ভেঙে গ্লুকোজ বা শর্করা তৈরি করে। ঠিক তাই, এটাই হলো গাছের আসল খাবার। এখন ভেবে দেখুন, রান্নাঘরে যতই দামি কাঁচামাল এনে রাখুন না কেন, যদি উনুনে আগুন না থাকে, রান্না কি হবে? না, কাঁচামাল তো কাঁচামালই থেকে যাবে। গাছের ক্ষেত্রেও বিষয়টা এক। টবে প্রচুর সার দেওয়া হলো, কিন্তু গাছটাকে পর্যাপ্ত সূর্যের আলোয় রাখা হলো না। আলো ছাড়া গাছের পাতা সেই সার বা কাঁচামাল দিয়ে গ্লুকোজ বানাতেই পারবে না। বাহ, দারুণ একটা পয়েন্ট। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। নার্সারিতে গেলে তো প্রথমেই কয়েকটা রাসায়নিক বা জৈব সারের নাম ধরিয়ে দেয়। সবাই ওই এনপিকে এর কথা বলে। হ্যাঁ, এনপিকে। এই পুষ্টিগুলো আসলে ভেতরে গিয়ে ঠিক কি কাজ করে? শুধু তো দিলে হবে না, কেন দিচ্ছি সেটাও তো বুঝতে হবে, তাই না? একদম। গাছের এই প্রয়োজনীয় পুষ্টিগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যে পুষ্টিগুলো গাছের অনেকটা বেশি পরিমাণে লাগে। আচ্ছা, আর দ্বিতীয়টা? দ্বিতীয়টি হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। এগুলো খুব সামান্য পরিমাণে লাগে, কিন্তু গাছের বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি। এনপিকে হলো সেই ম্যাক্রোনিউট্রিয়েন্টের একটা অংশ। এনপিকে তো নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, ঠিক বললাম? হ্যাঁ, একদম ঠিক। এই তিনটি উপাদানের কাজের মেকানিজমটা একটু ভেঙে বলা যাক। ধরুন নাইট্রোজেন, আমরা জানি এটা পাতা বাড়ায়, কিন্তু কিভাবে বাড়ায়? নাইট্রোজেন হলো গাছের প্রোটিন তৈরির ব্লক। যখন গাছ নতুন কোষ তৈরি করে বা ডালপালা ছাড়ে, তখন তার প্রচুর প্রোটিন দরকার হয়। সোজা কথায়, নাইট্রোজেন হলো একটা ইমারত বা বাড়ি তৈরির ইট আর সিমেন্টের মতো। ও আচ্ছা আচ্ছা। শুধু তাই নয়, পাতার যে সবুজ রং অর্থাৎ ক্লোরোফিল, তার গঠনেও নাইট্রোজেনের বিশাল ভূমিকা আছে। এই জন্যই নাইট্রোজেন বেশি দিলে গাছ খুব দ্রুত সবুজ হয়ে ওঠে আর ডালপালা ছাড়ে। এবার আমি একটা প্রচলিত ধারণার কথা বলি। অনেকেই বিশ্বাস করেন গাছে ফুল আনার জন্য প্রচুর ফসফরাস দিতে হয়। নার্সারি থেকেও বলা হয় বোন মিল বা হাড় গুঁড়ো দিতে। হ্যাঁ, কারণ তাতে ফসফরাস আছে। হ্যাঁ, তো এই ফসফরাসের আসল বিজ্ঞানটা কি? এটা কি সত্যি ফুল ফোটায়? ফসফরাসের কাজটা অনেকটা গাছের ভেতরের ইলেকট্রিক ওয়্যারিং বা পাওয়ার সাপ্লাইয়ের মতো। শালক সংশ্লেষের মাধ্যমে যে শক্তি তৈরি হয় সেটা সারা গাছে ছড়িয়ে দেওয়ার কাজটা করে ফসফরাস। আচ্ছা। শিকড় মজবুত করা থেকে শুরু করে ফুলের কুঁড়ি আসার প্রস্তুতি, এই সব কিছুর জন্য যে বিশাল এনার্জি লাগে সেটা ফসফরাস নিশ্চিত করে। দাঁড়ান, তার আপনি বলছেন ফসফরাস সরাসরি
ফুল ফোটায় না, ফুল ফোটার জন্য যে এনার্জিটা লাগে সেটা সরবরাহ করে। এটাই হলো আসল মেকানিজম। অনেকেই ভাবেন বেশি ফসফরাস দিলেই জাদুর মতো বেশি ফুল হবে, কিন্তু পর্যাপ্ত আলো, সুস্থ শিকড় না থাকলে শুধু ফসফরাস দিয়ে ফুল বাড়ানো সম্ভব নয়। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে পটাশিয়ামের কাজ কি? ফসফরাস যদি ফুলের প্রস্তুতি নেয়, তাহলে পটাশিয়াম কি করে? সবাই তো বলে পটাশিয়াম দিলে ফুলের রং ভালো হয়। পটাশিয়ামের কাজটা খুব ইন্টারেস্টিং। এটা গাছের সামগ্রিক স্বাস্থ্য, জলের ভারসাম্য আর রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। জলের ভারসাম্য, সেটা ফুলের রঙের সাথে কিভাবে যুক্ত? বলছি, ফুল যখন ফোটে তখন তার পাপড়িতে জলের চাপ ঠিক রাখা খুব জরুরি। পটাশিয়াম এই জলের চাপ বজায় রাখে, যার ফলে ফুলের রং উজ্জ্বল হয়, ফুল দীর্ঘস্থায়ী হয় আর সহজে ঝরে পড়ে না। তার মানে এই 3টে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মিলে গাছের গঠন, শক্তি আর ফুলের স্বাস্থ্য নিশ্চিত করছে। কিন্তু শুধু এনপিকে দিলেই কি গাছ খুশি? একেবারেই না। মানে আমরা তো দেখি এনপিকে ঠিকঠাক দিলেও অনেক সময় পাতার রং ফ্যাকাশে হয়ে যায়। তখন বুঝতে পারি না সমস্যাটা কোথায়। এখানেই মাইক্রোনিউট্রিয়েন্টের জাদুকরি ভূমিকা চলে আসে, যেগুলো কম লাগে বলে আমরা প্রায়শই অবহেলা করি। ধরুন ক্যালসিয়ামের কথা। ক্যালসিয়াম কি করে? যখন নতুন পাতা বা ডাল বেরোয় তখন কোষের দেওয়ালগুলোকে শক্ত করার জন্য ক্যালসিয়াম লাগে। এর অভাব হলে নতুন পাতাগুলো কুঁকড়ে যায় বা কালো হয়ে যায়। আর ম্যাগনেসিয়াম? শুনেছি ক্লোরোফিলের সাথে এর খুব গভীর সম্পর্ক আছে। সম্পর্ক শুধু গভীর নয়, ম্যাগনেসিয়াম হলো ক্লোরোফিল অণুর একদম কেন্দ্রবিন্দু। সালোক সংশ্লেষের মূল ইঞ্জিনটাই হলো ম্যাগনেসিয়াম। এর অভাব হলে পাতা সবুজ রং ধরে রাখতে পারে না, শিরার মাঝখানের অংশগুলো হলুদ হয়ে যায়। আচ্ছা, আয়রনের অভাব হলেও তো পাতা হলুদ হয়। দুটোর মধ্যে পার্থক্য করা যায় কিভাবে? খুব ভালো প্রশ্ন। যখন আয়রনের ঘাটতি হয় তখন গাছের একদম কচি পাতাগুলো হলুদ হতে শুরু করে, কিন্তু শিরার রং সবুজ থাকে। ও আচ্ছা, কচি পাতাগুলো। হ্যাঁ, অন্যদিকে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে পুরনো বা নিচের দিকের পাতাগুলো আগে হলুদ হয়। এই সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝলেই বোঝা যায় কেন শুধু একটা বাধা ধরার সার দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না। এই পুষ্টির বিজ্ঞানটা বোঝার পর একটা বাস্তব সমস্যার কথা সোর্স থেকে তুলে আনি। ধরুন কারো ছাদে দুটো বোগেনভিলিয়া গাছ পাশাপাশি রাখা আছে। একটা গাছে এখন শুধু নতুন পাতা আর ডাল বেরোচ্ছে, আর অন্য একটা গাছে পাতা প্রায় নেই, শুধু ভর্তি ফুল। ক্যালেন্ডার মেনে মাসের 1 তারিখে দুটোতেই কি একই সার দেওয়া ঠিক হবে? এই উদাহরণটা থেকেই কিন্তু আসল বিজ্ঞানটা পরিষ্কার হয়ে যায়। দুটো গাছের পুষ্টির চাহিদা এখন সম্পূর্ণ আলাদা। একই সার দেওয়াটা শুধু ভুল নয়, ক্ষতিকরও হতে পারে। একটু বিস্তারিতভাবে বোঝা যাক, এই আলাদা চাহিদাগুলো কিভাবে তৈরি হয়। এখানে গাছের বৃদ্ধির পর্যায় বা গ্রোথ স্টেজের বিজ্ঞানটা আসে। বোগেনভিলিয়ার জীবনচক্রকে কয়েকটি ধাপে ভাগ করা যায়। প্রথমটা হলো ভেজিটেটিভ গ্রোথ বা নতুন বৃদ্ধির পর্যায়। এই সময় গাছ দ্রুত ডালপালা ছাড়ে। তার মানে এই পর্যায়ে গাছের ওই প্রোটিন তৈরির দরকার, যার জন্য নাইট্রোজেন লাগে। একদম। এই পর্যায়ে একটু বেশি নাইট্রোজেন দরকার হয়, তবে মাত্রাতিরিক্ত নয়। এরপর ডালপালা পরিণত হলে গাছ পরবর্তী ধাপে যায়, যাকে বলা যায় ফুলের প্রস্তুতির পর্যায় বা ফ্লাওয়ার ইনিশিয়েশন। তখন তো নিশ্চয়ই সারের রাসায়নিক ভারসাম্যটা বদলাতে হবে। হ্যাঁ, এই পর্যায়ে নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দিতে হয় আর ফসফরাস ও পটাশিয়াম বাড়াতে হয়। যদি এই সময়ে ভুল করে বেশি নাইট্রোজেন দেওয়া হয়, গাছ ভাববে, আরে আমার তো এখনো পাতা বানানোর খাবার আছে। তখন সে ফুল ফোটানোর বদলে শুধু পাতা বানাবে। ঠিক তাই। বোগেনভিলিয়ার ক্ষেত্রে এটা খুব সাধারণ একটা সমস্যা। আচ্ছা, আর যে গাছে এখন ভর্তি ফুল, তার বেলায় কি হবে? সেটা হলো ফুল ফোটার পর্যায় বা ফুল ব্লুম। ফুল যখন ফুটে থাকে তখন পটাশিয়ামের গুরুত্ব সবচেয়ে বেশি। এই পর্যায়ে অতিরিক্ত নাইট্রোজেন বা ফসফরাস দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। সোর্সে আরেকটা অবস্থার কথা বলা আছে, ডালপালা কড়া করে ছাঁটাই করার পর। বোগেনভিলিয়া তো নিয়মিত ছাঁটাই করতে হয়। হার্ড প্রুনিং। ছাঁটাইয়ের পর গাছ একটা সাময়িক শকের মধ্যে দিয়ে যায়, তাই তখন আবার কিছুটা সুষম পুষ্টি দরকার। মানে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম তিনটেই ব্যালেন্স করে দিতে হয়। তাহলে এই সব কিছুর আসল অর্থ দাঁড়াচ্ছে ক্যালেন্ডার দেখে একই দিনে সব গাছে এক সার দেয়া, মানে পুরো বিজ্ঞানটাকে অস্বীকার করা। একদম তাই। এবার একটা অন্য জটিলতায় আসি। ধরুন আমরা গাছের বৃদ্ধির পর্যায়ে ঠিকঠাক বুঝলাম, সঠিক সার দিলাম, সূর্যের আলোও আছে, কিন্তু গাছ যদি পুষ্টি টানতেই না পারে। সোর্সগুলোতে রুট বাউন্ড বলে একটা ইন্টারেস্টিং বিষয়ের উল্লেখ আছে। হ্যাঁ, এই শিকড় জট পাকিয়ে যাওয়ার বিষয়টা অনেকেই খেয়াল করেন না। টবের তো একটা নির্দিষ্ট আয়তন থাকে। কয়েক বছর পর শিকড় যখন বাড়তে বাড়তে টবের দেয়ালে ধাক্কা খায়, তখন পুরো টবটা শিকড়ে ভরে গিয়ে একটা নিরেট জট পাকিয়ে যায়। মানে শিকড়গুলো সার বা জল গ্রহণ করার জায়গাই পায় না। শুধু জায়গা নয়, এখানে অক্সিজেনের একটা বড় ভূমিকা আছে। শিকড় মাটি থেকে পুষ্টি টেনে নেওয়ার জন্য যে কাজটা করে, তার জন্য অক্সিজেন লাগে। রুট বাউন্ড অবস্থায় মাটি এত শক্ত হয়ে যায় যে বাতাসের চলাচল বন্ধ হয়ে যায়। ও আচ্ছা, অক্সিজেনের অভাবে শিকড় দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, মারা যেতে শুরু করে। তার মানে টবে যদি অতিরিক্ত জল জমে থাকে তাহলে তো একই সমস্যা হবে, শ্বাসরোধ হয়ে মারা যায়। তখন যতই দামি সার দিন না কেন, গাছ সেটা টানতেই পারবে না। শিকড়ের স্বাস্থ্যর কথা যখন উঠলই, তখন সারের ধরন নিয়ে একটা প্রশ্ন করি। বাজারে তো 2 রকমের সার পাওয়া যায়, জৈব বা অর্গানিক সার আর রাসায়নিক বা কেমিক্যাল সার। সোর্সগুলো কোনটাকে বেশি বিজ্ঞানসম্মত বলছে?
সোর্সগুলো কোনো একটাকে অন্ধভাবে সমর্থন করে না। ধরুন গোবর সার বা সরিষার খোল হলো জৈব সার। এগুলো মাটিতে দেওয়ার পর গাছ সাথে সাথে খেতে পারে না। আচ্ছা, তাহলে খেয়ে খায়? মাটির ভেতরে থাকা অণুজীব বা ব্যাকটেরিয়া এই জৈব পদার্থগুলোকে ভেঙে তারপর গাছের খাওয়ার উপযোগী করে তোলে। এই প্রক্রিয়াটা ধীর গতির, কিন্তু মাটির স্বাস্থ্য ভীষণ ভালো রাখে। আর রাসায়নিক সার? সেটা তো খুব দ্রুত কাজ করে, তাই না? হ্যাঁ, রাসায়নিক সার হলো গাছের জন্য একেবারে রেডিমেড খাবার। জলে খুব দ্রুত গুলে যায় আর গাছ সাথে সাথে টেনে নিতে পারে, অনেকটা স্যালাইন ড্রিপের মতো। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু এর একটা ঝুঁকি আছে, অসমোটিক শক। রাসায়নিক সার একটু বেশি পড়ে গেলে মাটির জলে লবণের ঘনত্ব এত বেড়ে যায় যে সেটা উল্টে গাছের শিকড় থেকে জল বের করে নিতে শুরু করে। শিকড় পুড়ে যায়। সাংঘাতিক ব্যাপার তো। তাহলে সাধারণ বাগানপ্রেমীদের জন্য সবচেয়ে কার্যকর উপায় কি? বিজ্ঞানসম্মত বাগানে এই দুটোর ব্যালেন্সটাই সবচেয়ে ভালো কাজ করে। জৈব সার দিয়ে মাটির বেস ভালো রাখা হয়, আর যখন গাছের হঠাৎ পুষ্টির দরকার হয় তখন মেপে রাসায়নিক সার ব্যবহার করা হয়। বাহ! আজকের এই দীর্ঘ বিশ্লেষণ থেকে আমরা সত্যি অনেকগুলো প্রচলিত ধারণা ভাঙতে পারলাম। বোগেনভিলিয়ার জন্য সব গাছে প্রযোজ্য কোনো মাসভিত্তিক সারের রুটিন আসলে হয় না। একদম না। গাছের গ্রোথ স্টেজ বোঝাটাই হলো আসল চাবিকাঠি। তার সাথে পর্যাপ্ত সূর্যের আলো, সুস্থ শিকড় আর পুষ্টির ভারসাম্য, এই সব কিছু মিললেই গাছে প্রচুর ফুল আসবে। তবে এই আলোচনা শেষে একটা অন্যরকম চিন্তার জায়গা তৈরি হয়। আমরা তো গাছের বৃদ্ধির পর্যায় আর ঋতুর উপর নির্ভর করে পুষ্টির কথা বললাম, কিন্তু বিশ্বজুড়ে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে তো ঋতুচক্রের হিসেবই বদলে যাচ্ছে। ঠিক কথা। আগামী দিনে হয়তো এমন একটা সময় আসবে যখন গাছের স্বাভাবিক বৃদ্ধির পর্যায়গুলোও এত দ্রুত বদলাবে যে আমরা চোখে দেখে সেটা আর ধরতে পারব না। তখন হয়তো আমাদের বাগানের মাটিতে সেন্সর বসিয়ে স্মার্ট টেকনোলজির উপর নির্ভর করতে হবে। তবে সেসব ভবিষ্যতের কথা। হ্যাঁ, আপাতত গাছকে বুঝতে শেখাই আসল। একদম। সবচেয়ে ভালো বাগানপ্রেমী তিনিই, যিনি শুধু একটা বাধা ধরা রুটিন অনুসরণ করেন না, বরং নিজের গাছকে পর্যবেক্ষণ করতে শেখেন। আপনার গাছ আজ কোন পর্যায়ে আছে সেটা চিনে নিয়ে সেই অনুযায়ী পুষ্টি দিন। দেখবেন গাছ ফুলে ফুলে ভরে উঠবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।